শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে চলে এসেছি টাইম স্পিড আর ডিস্টেন্সের লাস্ট লেকচার নিয়ে। এই লেকচারের মধ্যে আমরা আজকে শেষ কিছু অঙ্ক করব। সেই অঙ্কগুলোর কনসেপ্ট জানবো, দেখব। আগের দিনের থেকে কিছু কনসেপ্ট রিলেটেড কিছু অঙ্ক করব। তারপর আমরা পরের দিন থেকে নতুন একটা চ্যাপ্টার শুরু করব। কোন চ্যাপ্টার শুরু করব সেটা আমি আবার তোমাদেরকে সময় মতো জানিয়ে দেবো। চলে আসছি আজকের প্রথম অঙ্কে। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে। বলছে প্রীতম ওয়াক্স ফ্রম এক্স টু ওয়াই। তাহলে প্রীতম এক্স থেকে ওয়াই দূরত্ব যাচ্ছে, অ্যান্ড ব্যাক ইন এ সার্টেন টাইম অ্যাট দ্য রেট অফ 14 কিলোমিটার পার আওয়ার। যাচ্ছে এবং ব্যাক করছে। তাহলে প্রীতম এক্স থেকে ওয়াই যাচ্ছে, আবার ওয়াই থেকে এক্স ব্যাক করে আসছে। সেই সময় যে তার স্পিড ছিল, সেই স্পিডটা কি ছিল? 14 কিলোমিটার পার। বাট তারপরে বলছে যে but if he had walked from x to y at the rate of 15 কিলোমিটার পার আওয়ার, বলছে কিন্তু সে যদি, এটা আর একটা কন্ডিশন নিচ্ছে, এটা হচ্ছে কেস 1। কেস 2 কি বলছে দেখো। কেস 2 তে বলছে যে সে যদি x থেকে y যেত 15 কিলোমিটার পার আওয়ারে এবং সে ফিরে আসতো অ্যান্ড ব্যাক ফ্রম y টু x at the rate of 10 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে এই জায়গাটা দেখো। এখানে বলছে যে সে যদি যেত 15 কিলোমিটার পার আওয়ারে এবং সে যদি ব্যাক করে আসতো, কততে ব্যাক করে আসতো? ব্যাক করে আসতো 10 কিলোমিটার পার আওয়ারে, তাহলে তার 5 মিনিট সময় বেশি লাগতো। হি উড হ্যাভ টেকেন 5 মিনিটস লঙ্গার। যদি সে 14, আগের যে কন্ডিশনটা ছিল কেস 1-এ বলছে যে প্রীতম যদি এক্স থেকে ওয়াই যাচ্ছে এবং ফিরে আসছে, যাওয়া এবং আসা দুটোই যদি 14 কিলোমিটার পার আওয়ার গতিবেগে হয়, আর দ্বিতীয় কেসে বলছে যে এক্স থেকে ওয়াই যাচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার গতিবেগে এবং ফিরে আসছে 10 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, দ্বিতীয় ক্ষেত্রে তাহলে তার 5 মিনিট সময় বেশি লাগছে। তাহলে এখানে আমরা দ্বিতীয় ক্ষেত্রের যে পুরো জার্নিটা হচ্ছে, এক্স থেকে ওয়াই যাচ্ছে 15 কিলোমিটারে, আসছে 10 কিলোমিটার পার, এখানে আমাদেরকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে অ্যাভারেজ স্পিড, কারণ পুরো জার্নিটার আমরা অ্যাভারেজ স্পিড নিয়ে কাজ করব। এবার প্রথমেই যেটা জানতে হবে, আমরা জানি অ্যাভারেজ স্পিড মানে হয় টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। একটা ফর্মুলা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। আর একটা যেটা আমরা দেখব সেটা হচ্ছে যদি কোনো একটি ক্ষেত্রে একটি যাত্রার এক বিন্দু থেকে আর এক বিন্দু আমি যাচ্ছি একটা স্পিডে এবং সেই বিন্দু থেকে আবার পুনরায় যে প্রথম আমার স্টার্টিং বিন্দু সেইখানে আবার ফিরে আসছি সেইটা আর এক স্পিডে, যদি এখানে আমার S1 স্পিড হয় 15 কিলোমিটার এবং ফিরে আসার গতিবেগ যদি S2 হয় 10 কিলোমিটার পার আওয়ার, তাহলে যে ফর্মুলাটা আমরা অ্যাভারেজ স্পিডের নেব সেটা হচ্ছে 2 ইন্টু S1 ইন্টু S2 ডিভাইডেড বাই S1 প্লাস S2। তাহলে দেখো আমরা অ্যাভারেজ স্পিড কত পাচ্ছি, 2 ইন্টু S1 ছিল 15, S2 ছিল 10 বাই S1 প্লাস S2 মানে 15 প্লাস 10 মানে হচ্ছে 25। কাটাকাটি করো, 5 দিয়ে কাটো 3, 5 5 5 2, তাহলে 12 কিলোমিটার পার আওয়ার আমার হচ্ছে অ্যাভারেজ স্পিড। কোনখান থেকে? এক্স থেকে ওয়াই যখন আমি 15 কিলোমিটার পার আওয়ারে গেলাম এবং ওয়াই থেকে এক্স আমি ব্যাক করছি 10 কিলোমিটার পার আওয়ারে, তাহলে পুরো যে জার্নিটা যাওয়া এবং আসা সেটার পুরোটার অ্যাভারেজ স্পিড হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে কেস 2-তে যে স্পিডটা নিচ্ছি আমি সেটা হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো স্পিড দুটোর মধ্যে আমি রেশিও বার করব, কারণ আমরা স্পিড থেকেই তবেই তো টাইমে যাব। যেটা আগের দিন আমরা দেখলাম ডিস্টেন্স এখানে সেম থাকছে, এক্স থেকে ওয়াই যাচ্ছে আবার ওয়াই থেকে এক্স আসছে, মানে ডিস্টেন্সের কোনো রকম চেঞ্জ হচ্ছে না। তাহলে স্পিডের আমি ভেরিয়েশন দেখছি। ফার্স্ট কেসে স্পিড হচ্ছিল 14 কিলোমিটার পার আওয়ার, সেকেন্ড কেসে অ্যাভারেজ স্পিড হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্পিডের যে রেশিওটা পাচ্ছি সেটা আমি পাচ্ছি 7:6। স্পিডের রেশিও যদি 7:6 হয়, তাহলে টাইমের রেশিও আমি কত পাবো? স্পিডের সাথে টাইম হয় ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে স্পিড যদি 7:6 হয়, টাইম হয়ে যাবে 6:7। এবার দেখো টাইম 6 থেকে 7 পার্ট, মানে কি হচ্ছে? বেশি লাগছে, 1 পার্ট বেশি লাগছে। সেই যে 1 পার্ট টাইম বেশি লাগছে সেটার ভ্যালু এখানে কত দেওয়া আছে অঙ্কে? 5 মিনিট। 1 পার্ট টাইমের ভ্যালু হচ্ছে 5 মিনিট। 5 মিনিট মানে আমরা জানি 5/60 আওয়ার। তাহলে কি বলেছে? ডিস্টেন্স বার করবো, যে কোনো একটা স্পিড আমরা ধরে নেব। ধরো আমি ধরে নিচ্ছি
যে কোনো একটা টাইম আমি ধরে নিচ্ছি, ধরো 6 পার্ট, তাহলে 6 পার্ট টাইমের ভ্যালু কত হবে? 6 × 5 × 60, 1/2 ঘন্টা। এবার দেখো, তাহলে আমি ডিস্টেন্স বার করতে বলেছি। ডিস্টেন্স সমান আমরা কি জানি? ডিস্টেন্স সমান আমরা জানি স্পিড ইন্টু টাইম। তাহলে যখন আমি এখানে 6 পার্টের টাইম নিয়েছি, 6 পার্টের টাইমে স্পিড আমার কত ছিল? এখানে আমি 7 নেব না, কিন্তু আমি নিউমেরিক্যাল ভ্যালু নেব, কারণ আমার ডিস্টেন্স একটা নিউমেরিক্যাল ভ্যালু বেরোবে, কখনো রেশিও না। তাই জন্য 6 পার্টের যে টাইম, সেটাতে স্পিড যেটা আমার আসলেই ছিল নিউমেরিক্যাল ফিগার, আমি সেইটা নিচ্ছি 14। স্পিড ছিল 14 কিলোমিটার/আওয়ার, আর এখানে আমার টাইম বেরিয়ে গেছে 1/2 ঘন্টা। তাহলে দেখো 7 কিলোমিটার। 7 কিলোমিটার যেটা, সেটা ডিস্টেন্স বেরোচ্ছে, কিন্তু কোন ডিস্টেন্স বেরোচ্ছে? এক্স থেকে ওয়াই এর বেরোচ্ছে কি? এক্স থেকে ওয়াই এর কিন্তু বেরোচ্ছে না, এটা কিন্তু 2x XY বেরোচ্ছে। কেন? কারণ এই যে 6 পার্টের টাইমটা নিয়েছিলাম আমি, 14 কিলোমিটার যেটা গেছিল, সেখানে প্রথম লাইনটাতে কি বলা ছিল? প্রীতম ওয়ার্কস ফ্রম এক্স টু ওয়াই অ্যান্ড ব্যাক ইন এ সার্টেন টাইম অ্যাট দ্য রেট অফ 14 কিলোমিটার/আওয়ার। মানে ও গেছিল আবার ফিরে এসেছিল। তাহলে এই যে এক্স কিলোমিটার, এই যে এক্স থেকে ওয়াই এর যে জার্নিটা, যে ডিস্টেন্সটা, যেটা আমি ডি ধরছি ডিস্টেন্স, সেইটা আমি একবার গেছি, অতিক্রম করেছি, আবার আমি ব্যাক করেছি। তাহলে আমি টোটালে কতটা ডিস্টেন্স গেছি? আমি টোটালে 2D গেছি, সেটাই 2XY আমি নিলাম। 2XY যদি 7 কিলোমিটার হয়, তাহলে XY কত হবে? 7/2 মানে 3.5 কিলোমিটার। তাহলে ডিস্টেন্স ছিল 3.5 কিলোমিটার। বোঝা গেল? আচ্ছা, চলো নেক্সট অঙ্কটা দেখি কি আছে। নেক্সট অঙ্ক কিছু দেওয়া নেই, এখানে বলছে দুটো ট্রেন স্টার্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তার মানে এখানে যে কনসেপ্টটা আমরা শিখবো সেটা হচ্ছে, দেখো টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, এটার পরবর্তী যে অ্যাপ্লিকেশনের চ্যাপ্টারটা আসে, এটার লিঙ্কড যে চ্যাপ্টার, সেটা হচ্ছে ট্রেন প্রবলেমস। আর টাইম, স্পিড, ডিস্টেন্স থেকেই যে কনসেপ্টটা শুরু হয় ট্রেন প্রবলেমস করার আগে, সেটা হয়ে যাচ্ছে রিলেটিভ স্পিড। এখানে যে কনসেপ্টটা আমরা শিখবো সেটা হয়ে যাচ্ছে রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড, রিলেটিভ স্পিড কি? রিলেটিভ স্পিড আসলে কিছুই না। রিলেটিভ মানে কি? রিলেটিভ মানে হচ্ছে আপেক্ষিক, মানে যেটাকে আমি কোনো কিছুর রেফারেন্সের সাপেক্ষে আমি আরেকটা জিনিসকে ক্যালকুলেট করছি। মানে যদি একটা জিনিসের রেফারেন্স আমি না ধরি, তাহলে আর একটা জিনিসের মান আমি পাবো না। রিলেটিভ মানে আমি এভাবে বোঝাচ্ছি, ধরো যদি যখন ট্রেনের অঙ্ক আসবে, ট্রেন মানে কি? ধরো এখানে একটাই ট্রেন চলছে, একটাই ট্রেন, সেই ট্রেনটা যদি চলতে থাকে, তাহলে কি তার কোনো রিলেটিভ স্পিডের আমাদের প্রয়োজন আছে বা দরকার আছে? একদমই না। আমরা কি কোনো রিলেটিভ স্পিড পাবো? পাবো না। কিন্তু যখনই আমি দেখবো যে এদিক থেকেও একটা ট্রেন আসছে, যখন আমি দেখবো এদিক থেকেও একটা ট্রেন আসছে, ধরে নিলাম এখান থেকেও একটা ট্রেন আসছে, এদিক থেকেও একটা ট্রেন আসছে, তাহলে আমরা কি পাবো? এই ট্রেনটা যাচ্ছে এই দিক বরাবর, এই ট্রেনটা আসছে এই দিক বরাবর। এ যদি যাচ্ছে x কিলোমিটার/আওয়ার গতিবেগ নিয়ে, এ আসছে y কিলোমিটার/আওয়ার গতিবেগ নিয়ে, তাহলে আমরা কি পাবো? আমরা একটা রিলেটিভ স্পিড পাবো। কখন পাবো রিলেটিভ স্পিড? তখনই পাবো যখন, যখন দুটি ট্রেন বা দুটি বস্তু একই সঙ্গে, যেটাকে আমরা বলি সাইমালটেনাসলি, গতিতে থাকবে। অর্থাৎ দুটো ট্রেনই চলমান, অর্থাৎ দুটো বস্তুই চলমান, দুটি বস্তুই চলমান, তখন আমরা পাবো রিলেটিভ স্পিড। মানে এও 1 কিলোমিটার/আওয়ার গতিবেগ নিয়ে চলছে, এও 1 কিলোমিটার/আওয়ার গতিবেগ নিয়ে চলছে, তাহলে সেখানে আমরা পাবো রিলেটিভ স্পিড। এবার এখানে দুটো কন্ডিশন আসতে পারে, একটা হয় কেস 1, একটা হয় কেস 2। কেস 1-এ যেটা আসে সেটা হচ্ছে, ধরো এইখানে একটা ট্রেন, এই ট্রেনটা এই দিক বরাবর যাচ্ছে, ধরো এ আর বি একটা ডিস্টেন্স, ট্রেন হচ্ছে পি, পি ট্রেনও যাচ্ছে এ থেকে বি বরাবর, আর একটা ট্রেন হচ্ছে কিউ।
সেও যাচ্ছে এ থেকে বি বরাবর, যদি সেও এ থেকে বি বরাবর, দুটোরই যদি অভিমুখ একই দিকে হয়, একই দিকে অভিমুখ হয়, তাহলে এ যদি এক্স কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে যায় এবং এ যদি ওয়াই কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে যায়, তাহলে দুটো ট্রেনের ক্ষেত্রে একই অভিমুখে যখন যাবে, সেম ডিরেকশনে যখন যাবে, তখন রিলেটিভ স্পিড কি হবে? মাইনাস হবে। কারণ ধরো এর গতিবেগ বেশি, তাহলে এ যদি 10 কিলোমিটার পার আওয়ার যায়, 10 কিলোমিটার যদিও যায়, আর এর গতিবেগ যদি 8 কিলোমিটার পার আওয়ার যায়, তাহলে ও এতটা যাবে। ধরো 8 কিলোমিটার এখান থেকে শুরু করছে দুজন, 10 কিলোমিটার পার আওয়ার মানে আমি ধরলাম যে এতটা গেল, 8 কিলোমিটার পার আওয়ার মানে আমি ধরলাম এতটা গেল, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স কত থাকছে? 2 কিলোমিটারের থাকছে। আবার এ যখন 10 কিলোমিটার চলে যাবে, সাপোজ এ গেল আবার 10 কিলোমিটার, এবং এ যখন আবার 8 কিলোমিটার যাবে, তখন এ টোটালে প্রথম থেকে কতটা গেছে? 10 10 20 কিলোমিটার গেছে। কিন্তু এ কতটা যাবে? এ যাবে 8 কিলোমিটার, আবার পরে 8 কিলোমিটার, মানে টোটালে ও এখান থেকে এটা হচ্ছে ওর 16 কিলোমিটার। কিন্তু এ টোটালে চলে গেছে 20 কিলোমিটার। বোঝা গেল? তাহলে এদের মধ্যে ডিস্টেন্সে গ্যাপ তৈরি হচ্ছে। কেন তৈরি হচ্ছে? কারণ ও ওকে কভার করতে পারছে না, একই অভিমুখে যাচ্ছে, তো এর যতটা এক্সট্রা স্পিড ছিল, নেক্সট যে আবার 1 ঘন্টা যাবে সেখানেও আবার অতটা এগিয়ে যাবে, এ আবার অতটা পিছিয়ে যাবে, তাহলে এদের মধ্যে একটা গ্যাপ থেকেই যাচ্ছে। তাহলে রিলেটিভ স্পিড যখন একই দিকে দুটো বস্তু যখন যায়, তখন তাদের মধ্যে যে রিলেটিভ স্পিড ধরবো সেটা সবসময় মাইনাস হবে। ঠিক আছে? আর কেস টুতে দেখো, কেস টুর ক্ষেত্রে কি হবে? যখন অপোজিট ডিরেকশনে আসবে, অপোজিট ডিরেকশনে যখন আসে, তখন রিলেটিভ স্পিড কি হবে? অ্যাড হয়ে যাবে, বা অ্যাড লিখতে পারো, অ্যাড হয়, আর এটাতে সাবট্র্যাক্ট হয়। কেন? ধরো এখান থেকে একজন, ধরো তুমি একজন ব্যক্তি, তুমি এদিক থেকে যাচ্ছ, এখানে তোমার একজন বন্ধু আছে, সে এদিক থেকে আসছে, তুমি ঘন্টায় 10 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাও, তোমার বন্ধু ঘন্টায় 15 কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে আসে, তাহলে কি হচ্ছে? তোমরা দুজনের দিকে আসছো, দুজনের কাছাকাছি আসছো, টুয়ার্ডস ইচ আদার আসছো। তোমরা দুজনের, এখানে একটা এ পয়েন্ট আছে, এখানে একটা বি পয়েন্ট আছে, যেখানে স্টার্ট করেছিল, তুমি স্টার্ট করেছিলে এ পয়েন্টে, তুমি এ থেকে বি এর দিকে যাচ্ছ, তোমার বন্ধু বি থেকে এ এর দিকে তোমার দিকে আসছে, তুমি 10 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাবে, ও 15 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাবে, তাহলে 1 ঘন্টায় তোমরা কতটা দূরত্ব অতিক্রম করবে? ধরো তুমি 8টার সময় জার্নি শুরু করেছো, সকাল 8টা, তোমার বন্ধুও সকাল 8টায় জার্নি শুরু করলো, তাহলে 9টা, 8টা থেকে 9টা, 1 ঘন্টা হয়ে গেছে। তুমি কতটা যাবে? তুমি 10 কিলোমিটার চলে গেছো। আর তোমার বন্ধুও 8টার সময় জার্নি শুরু করেছিল, 8টা থেকে সেও 9টা, 9টা বাজছে, 9টার সময় সে কোন স্থানে থাকবে? সে 15 কিলোমিটার এগিয়ে আসবে। তাহলে 10 আর 15 তোমরা এতটা কাছাকাছি চলে এলে, তাহলে তোমাদের স্পিডটা কি মনে হবে? মনে হবে না যে 1 ঘন্টায় আমরা বেশি কিলোমিটার চলে এলাম? তুমি একাই গেলে 10 কিলোমিটার এগিয়ে যেতে পারতো যদি না শুরু করতো জার্নি, কিন্তু যেহেতু ও জার্নি শুরু করেছে এবং তোমার দিকেই আসছে, তাহলে ও আরো এক্সট্রা 15 কিলোমিটার এসছে, তাহলে নেক্সট যে 1 ঘন্টা তোমরা আবার দুজনাই যাত্রা করবে, সেটাতে কম দূরত্ব অতিক্রম করতে হবে, কারণ দুজনেই একই দিকে এসছো। তাহলে দুজনের গতিবেগটাই অ্যাড হয়ে গেছে, গতিবেগ অ্যাড হয়ে যাওয়ার কারণে 1 ঘন্টায় তোমরা বেশি দূরত্ব অতিক্রম করেছো। টোটালে তোমরা 10 আর 15 25 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে নিয়েছো 1 ঘন্টায়। সুতরাং রিলেটিভ স্পিডটা এখানে অ্যাড হচ্ছে, কারণ তোমরা একই অভিমুখে আসছো। যদি উল্টো দিকে যেতে, তাহলে সবসময় ডিস্টেন্স বাড়তেই থাকতো, ডিস্টেন্স বাড়তে থাকতো, তো সময় দেরি লাগতো। বোঝা গেল? আচ্ছা দেখো, এখানে দুটোই কনসেপ্ট আমরা জানলাম, যে রিলেটিভ স্পিড মানে হচ্ছে যখন দুটো বস্তুই গতিশীল অবস্থায় থাকবে এবং একই সঙ্গে গতিশীল অবস্থায় থাকবে, তখন একটার সাপেক্ষে আরেকটার গতিবেগ কত থাকছে সেটাই হচ্ছে আমাদের রিলেটিভ স্পিড, যেটা আপাত গতিবেগ। এবার যখন দুটো বস্তুই একই দিকে জার্নি করে, তখন আমরা দেখব রিলেটিভ স্পিড হয়ে যাবে মাইনাস। আর যদি দুটো বস্তুই অপোজিট ডিরেকশনে জার্নি করে, মানে উভয়ের দিকে অভিমুখে আসার চেষ্টা করে, তাহলে রিলেটিভ স্পিড হয়ে যায় প্লাস। বোঝা গেল? চলো অঙ্কর মধ্যে আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো কি বলছে। এখানে দেখো কি বলছে, এখানে বলছে যে টু ট্রেন
স্টার্ট সাইমালটেনিয়াসলি, আমি বললাম যে সাইমালটেনিয়াসলি থাকবে, সাইমালটেনিয়াসলি মানে একই সঙ্গে তারা শুরু করেছে ফ্রম টু স্টেশন এ অ্যান্ড বি। আচ্ছা, এ আর বি থেকে তারা দুটো স্টেশন থেকে তারা দুটো ট্রেন জার্নি স্টার্ট করছে টুয়ার্ডস ইচ আদার, মানে ধরো এ যদি এদিকে আসছে, এ আসছে এদিকে, টুয়ার্ডস ইচ আদার, ঠিক আছে। দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু স্টেশন ইজ 840 কিলোমিটার, দুটোর দূরত্ব হচ্ছে 840 কিলোমিটার, এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে 840 কিলোমিটার। অ্যান্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন আর, ধরো এ ট্রেনের স্পিড বলে দেওয়া আছে 50 কিলোমিটার পার আওয়ার, আর বি ট্রেনের স্পিড বলে দেওয়া আছে 70 কিলোমিটার পার আওয়ার। সাইমালটেনিয়াসলি উইথ দ্য ট্রেন অ্যান্ড ইগল সিটিং অন টপ অফ ওয়ান অফ দ্য ট্রেন। আচ্ছা, দুটো ট্রেনের মধ্যে যে কোনো একটি ট্রেনে বলেছে একটি ইগল বসে আছে, ঠিক আছে, ধরে নিচ্ছি আমি বি ট্রেনে একটা ইগল বসে আছে, তুমি এও ধরতে পারো, কোনো অসুবিধা নেই, ইগল বসে আছে বি ট্রেনে, আমি ধরে নিলাম। অ্যান্ড রিভার্স ইটস ডিরেকশন অন রিচিং দ্য আদার ট্রেন। আচ্ছা, যখন ইগল উঠতে উঠতে গিয়ে দ্বিতীয় ট্রেনে পৌঁছে যাচ্ছে তখন তার ডিরেকশনকে রিভার্স করে নিচ্ছে, মানে ও বি থেকে ধরো এর দিকে আসছিল, যখনই যে মুহূর্তে ও বি থেকে এতে পৌঁছে গেল ও আবার ডিরেকশনকে এ থেকে বি এর দিকে করে নেবে, কারণ ও আবার এদিকে আসবে, সেটাই বলছে। অ্যান্ড সো অন ইফ দ্য স্পিড অফ ইগল ইজ 90 কিলোমিটার পার আওয়ার, ইগলের স্পিড বলে দিয়েছে 90 কিলোমিটার পার আওয়ার। Then the distance the eagle flies before being crushed between the train is, তাহলে বলছে যে দুটো ট্রেন তো দুদিক থেকে আসছিল, মানে দুটো ট্রেনের অভিমুখে আসছিল, দুজন দুজনের দিকে আসছিল, তাহলে দুজন যদি একই ট্র্যাকে থাকে এবং দুজনের দিকে আসে অবশ্যই ধাক্কা খাবে, ক্র্যাশ করবে। সেই জন্য বলছে যে যতক্ষণ না সেখানে তার মধ্যে দুজনের ধাক্কা লাগছে তার কতক্ষণ আগে পর্যন্ত কত কিলোমিটার ইগলটি যাত্রা করেছিল। দেন দ্য ডিস্টেন্স দ্যাট দ্য ইগল ফ্লাইজ, কতক্ষণ সে উঠতে পেরেছিল, তাহলে সেই একই ডিস্টেন্স মানে আমরা কি জানি, টাইম ইন্টু স্পিড। আচ্ছা, এখানে দেখে নাও, এখানে দুটো ট্রেনকে তো ধাক্কা লাগতে হবে, তো তার আগে পর্যন্ত জার্নি করছে, তো ধাক্কা লাগতে হবে, ধাক্কা লাগতে পারবে কখন, যখন তারা তাদের দুজনের অভিমুখে আসবে। দুটো ট্রেনের আলাদা আলাদা স্পিড আছে, তাহলে প্রথমেই যেটা আমি বার করবো সেটা হচ্ছে রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড যেহেতু আমি আগেও তোমাদেরকে বললাম দুটো আলাদা আলাদা দিক থেকে একই দিকে আসছে, মানে দুটো স্পিড অ্যাড হয়ে যাবে, তাহলে 50 কিলোমিটার পার আওয়ার প্লাস 70 কিলোমিটার পার আওয়ার, রিলেটিভ স্পিড কত হয়ে যাচ্ছে, 120 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এবার কতক্ষণ টাইমের জন্য, মানে যে ধাক্কা লাগছে দুটো, সেটাতে কতক্ষণ সময় লেগেছে, কতক্ষণ সময় পরে ধাক্কা লেগেছে, মানে ধাক্কা লাগার আগে কতক্ষণ সময় দুটো ট্রেনই জার্নি করে তারা একে অপরের একদম কাছাকাছি চলেছে ধাক্কা লাগার আগের মোমেন্ট, তাহলে টাইম বার করব। টাইম মানে আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স ছিল 840 কিলোমিটার দুটো ট্রেনের মাঝে, আর স্পিড হচ্ছে যেহেতু দুটো ট্রেনের ধাক্কা লাগবে তাহলে দুটো ট্রেনের মধ্যে রিলেটিভ স্পিড পেয়ে গেছি আমি 120 কিলোমিটার, তাহলে হবে 7 ঘন্টা। এবার 7 ঘন্টা যেহেতু ধাক্কা লাগার সময় বলছে, ধাক্কা লাগার আগে পর্যন্ত ইগলটা কতটা দূরত্ব অতিক্রম করেছে, তাহলে দূরত্ব মানে আমরা জানি যে টাইম ইন্টু স্পিড, টাইম হয়েছে 7 ঘন্টা, দূরত্ব লাগার আগের মোমেন্ট হচ্ছে 7 ঘন্টা, 7 ঘন্টা পরে ওদের দুটো ধাক্কা লাগবে কারণ তারা একদম কাছাকাছি গোটা দূরত্বটা অতিক্রম করে ফেলবে। 7 ঘন্টা ইন্টু ইগলের স্পিড হয়ে যাবে, যেহেতু ইগল কতটা দূরত্ব অতিক্রম করে সেটা বলেছে, ইগলের স্পিড ছিল 90 কিলোমিটার পার আওয়ার, তাহলে 630 কিলোমিটার, 630 কিলোমিটার ইগলটি যাত্রা করেছে। বোঝা গেল? ভীষণই সোজা ছিল, কিছুই না, একদমই রিলেটিভ স্পিডের ফার্স্ট কনসেপ্ট যেটা আসে যে দুটো ট্রেন দুটো আলাদা দিক থেকে আসছে এবং একই অভিমুখে আসছে, অর্থাৎ তাদের মধ্যে রিলেটিভ স্পিড যেটা আমরা পাবো সেটা অ্যাড হয়ে আসবে। দুজনের মধ্যে দূরত্ব ছিল 840 কিলোমিটার, দুটোর মধ্যে রিলেটিভ স্পিড হয়ে বের করলাম আমরা 120 কিলোমিটার পার আওয়ার, তাহলে দুজনের যে ধাক্কা লাগার আগে যে সময়টা লেগেছে দুজনের দুটো 840 কিলোমিটার দূরত্বকে অতিক্রম করতে সেটা হচ্ছে 7 ঘন্টা, এবং 7 ঘন্টায় একটি ইগল যে 90 কিলোমিটার পার আওয়ার গতিবেগে চলমান ছিল সে কতটা দূরত্ব অতিক্রম করবে, তার স্পিড ইন্টু টাইম, তাহলে 90 ছিল তার কিলোমিটার পার আওয়ার গতিবেগ, ইন্টু সময় হচ্ছিল, দুটো ট্রেন ধাক্কা লাগার আগে সে সময় পেয়েছিল সেটা হচ্ছে 7 ঘন্টা, তাহলে 7 ইন্টু 90 মানে 630 কিলোমিটার ইগলটি উড়েছিল ট্রেন দুটো ধাক্কা লাগার আগে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। বলছে দ্য ডিফারেন্স বিটুইন জয়পুর অ্যান্ড পাঞ্জাব ইজ 560 কিলোমিটার, তাহলে জয়পুর আর পাঞ্জাবের মধ্যে দূরত্ব, এটা জয়পুর এটা পাঞ্জাব, জয়পুর আর পাঞ্জাবের মধ্যে দূরত্ব বলে দিয়েছে 560 কিলোমিটার। ঠিক আছে, এ ট্রেন স্টার্টস ফ্রম জয়পুর, জয়পুর থেকে একটি ট্রেন স্টার্ট করেছে 6 PM জার্নি, ট্রাভেল টুয়ার্ডস পাঞ্জাব, পাঞ্জাবের দিকে আসছে, অ্যাট 80 কিলোমিটার পার আওয়ার, এর গতিবেগ বলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, অ্যান্ড বি ট্রেন, এটা হচ্ছে ট্রেন এ,
আর ট্রেন বি, বি এর কি বলেছে দেখো, ট্রেন বি স্টার্টস ফ্রম পাঞ্জাব অ্যান্ড ট্রাভেল টুয়ার্ডস জয়পুর। জয়পুরের দিকে আসছে বি ট্রেনটি, সে জার্নি স্টার্ট করছে 8:30টার সময়, 8:30 PM অ্যাট দ্য স্পিড অফ 40 কিলোমিটার পার আওয়ার। এর গতিবেগ হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। অ্যাট হোয়াট টাইম দে উইল মিট। আচ্ছা, এইখানে যেটা জানার সেটা হচ্ছে দেখো, এখানেও রিলেটিভ স্পিড আসবে কারণ দুটো ট্রেনই চলমান অবস্থায় আছে। এবার এখানে যে টুইস্টটা আছে, এইখানে যে অঙ্কটাতে তোমাদেরকে বুঝতে হবে সেইটা হচ্ছে দেখো, দুটো ট্রেন সবসময় আমরা রিলেটিভ স্পিড, মানে আগের অঙ্কটাতে কি দেখলাম যে রিলেটিভ স্পিড তখনই অ্যাপ্লাই হবে যখন সাইমালটেনিয়াসলি দুজনেরই গতিবেগ থাকবে, যখন তারা দুজনই গতিশীল অবস্থায় থাকবে। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে কি দুজনাই স্টার্টিং থেকেই গতিশীল আছে? না, একদমই না। দেখো, জয়পুর থেকে যে ট্রেনটা যাচ্ছে সে 6টার সময়, সন্ধ্যে 6টার সময় জার্নি শুরু করেছে, কিন্তু পাঞ্জাব থেকে যে ট্রেনটা জয়পুরের দিকে আসছে সে কিন্তু রাত 8:30টার সময় জার্নি স্টার্ট করেছে। তাহলে রাত 8:30টার পর, 8:30 থেকে তারা দুজন একসাথে সাইমালটেনিয়াসলি যাত্রা করছে, তখন রিলেটিভ স্পিড লাগবে। 8:30টার আগে পর্যন্ত কি জয়পুরের ট্রেন যেটা জয়পুরের দিকে আসছিল, বি ট্রেন কি জার্নি স্টার্ট করেছিল? করেনি। তাহলে তখন কি তাদের মধ্যে রিলেটিভ স্পিড লাগবে? একদমই না, কারণ তখন একটি মাত্রই ট্রেন চলছিল, যে ট্রেনটা জয়পুর থেকে পাঞ্জাবের দিকে যাচ্ছে। তাহলে প্রথমেই আমরা যেটা করব, দেখে নেব, যেহেতু আমরা দুটোরই দূরত্ব জানি, দুটোর মধ্যে দূরত্ব 560 কিলোমিটার, এবং জয়পুরের ট্রেনটা 80 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, আর 8:30 মানে ও এক্সট্রা কতক্ষণ চলেছে জয়পুরের ট্রেনটা? 6টা থেকে 8:30 মানে 2 ঘন্টা 30 মিনিট। 2 ঘন্টা 30 মিনিট মানে আমরা কত লিখতে পারি? 2 ঘন্টা 30 মিনিট মানে হচ্ছে 30/60, 1/2, তাহলে 5/2 ঘন্টা যাত্রা করেছে। তাহলে দেখো কতটা ডিস্টেন্সও গেছে। ডিস্টেন্স মানে হচ্ছে টাইম ইন্টু স্পিড। টাইম হচ্ছে 5/2 আর ওর স্পিড ছিল 80। 200 কিলোমিটার কিন্তু অলরেডিও চলে গেছে। তাহলে 560-এর মধ্যে জয়পুরের ট্রেনটা অলরেডি 200 কিলোমিটার অতিক্রম করে ফেলেছে। তাহলে যেটা লেফট ডিস্টেন্স সেটা কত? যেটা বাকি ডিস্টেন্স আছে, যেখান থেকে ওদের দুজনাই জার্নি স্টার্ট করেছে, সেটা কত হবে দেখো? 560 মাইনাস 200 কিলোমিটার, 360 কিলোমিটার। 360 কিলোমিটার কিন্তু ওরা রিলেটিভ স্পিডে যাবে, কারণ তখন অলরেডি 8:30 বেজে গেছে এবং যে বি ট্রেন তারও জার্নি স্টার্ট হয়ে গেছে। এবং এক্ষেত্রে দেখো রিলেটিভ স্পিড তখন থেকে শুরু হচ্ছে, এবং রিলেটিভ স্পিডটা কি হবে? দুটোর কিন্তু অভিমুখ আলাদা, এ যাচ্ছে জে টু পি, এ যাচ্ছে পি টু জে। তাহলে উভয় যখন দুটো আলাদা দিক থেকে আসছে, তার মানে রিলেটিভ স্পিড অ্যাড হয়ে যাবে। তাহলে রিলেটিভ স্পিড আমরা কত পাচ্ছি? রিলেটিভ স্পিড আমরা পাচ্ছি 80 প্লাস 40, এখানেও আমরা পাচ্ছি 120 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখো কতক্ষণ টাইম লাগবে আমার, যখন দুজনাই তারা রিলেটিভ স্পিডে, দুজনাই সাইমালটেনিয়াসলি যাতায়াত করছে, দুজনারই গতিবেগ আছে, তখন তাদের ওই 360 কিলোমিটার দূরত্বকে অতিক্রম করতে কত সময় লাগবে? টাইম মানে আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড হয়, ডিস্টেন্স বাই এখানে দুটো ট্রেন, তাহলে রিলেটিভ স্পিড হবে। ডিস্টেন্স ছিল 360 কিলোমিটার, যেটা দুজনাই একসঙ্গে রিলেটিভ স্পিডে অতিক্রম করছে, বাই 120 কিলোমিটার মানে 3 ঘন্টা। কখন থেকে 3 ঘন্টা? 8:30 থেকে রিলেটিভ স্পিড শুরু হয়েছে, 8:30 থেকে 3 ঘন্টা মানে 9:30, 10:30, 11:30, 11:30টার সময় তারা মিট করবে। বোঝা গেল? দেখো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক বলছে এ পুলিশম্যান স এ থিফ ফ্রম এ ডিস্টেন্স অফ 500 মিটার। তাহলে এখানে চোর আর পুলিশের গল্প। দেখো কি বলেছে, একটা পুলিশম্যান একটা চোরকে দেখতে পেল যখন তাদের মধ্যে দূরত্ব ছিল 500 মিটারের। এখানে আছে পুলিশম্যান, এখানে আছে থিফ, চোর। অ্যান্ড স্টার্টেড রানিং টুয়ার্ডস হিম, এবং পুলিশম্যানটা চোরের দিকে ছুটতে শুরু করলো, কারণ চোরকে তাকে ধরতে হবে, তাহলে চোর এদিকেই যাচ্ছে এবং পুলিশম্যান ছুটছে তাকে ধরার জন্য। ইফ স্পিড অফ পুলিশম্যান অ্যান্ড থিফ আর, তাহলে পুলিশম্যানের স্পিড বলে দিয়েছে 50 কিলোমিটার পার আওয়ার, থিফের স্পিড বলে দিয়েছে 40 কিলোমিটার পার আওয়ার। অবশ্যই পুলিশম্যানের স্পিড বেশি হতে হবে, কারণ অলরেডি থিফ আগে এগিয়েছিল। পুলিশম্যানকে যদি তাকে ধরতে হয় তাহলে পুলিশম্যানকে চোরের থেকে বেশি স্পিডে যেতে হবে, তবেই সে ওই দূরত্ব 500 মিটারেরটা কভার করে গিয়ে ওকে ধরতে পারবে। ফাইন্ড দ্য ডিস্টেন্স থিফ হ্যাড রান বিফোর কট, তাহলে বলছে ধরা পড়ে যাওয়ার আগে পর্যন্ত কতটা ডিস্টেন্স চোর অতিক্রম করেছিল। এবার দেখো
এখানেও একই গল্প, দুটো যদি বস্তু, এখানে পুলিশম্যান এবং থিফ বস্তু না, আমি দুজন মানুষের কথা বলছি, দুজন মানুষ যখন গতিবেগে আছে, গতিশীল অবস্থায় আছে, তখন তাদের মধ্যে অবশ্যই যেটা আমরা নেব সেটা হচ্ছে রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড, কিন্তু এখানে দুজনের অভিমুখী এক, দুজনাই কিন্তু আমি ধরে নিলাম এ থেকে বি এর দিকে যাচ্ছে, দুজনের অভিমুখ যদি এক হয় তাহলে এদের মধ্যে কি হবে, রিলেটিভ স্পিড তো লাগবে, কিন্তু এরা যতটা, এ যদি দ্বিতীয় ঘন্টায় আরো এক্সট্রা 40 কিলোমিটার চলে যায়, এ কিন্তু দ্বিতীয় ঘন্টায় আরো এক্সট্রা 50 কিলোমিটার যাবে, তাহলে সেকেন্ড আওয়ারে এ যদি 100 কিলোমিটার যায়, এ কিন্তু 80 কিলোমিটার যাবে, তা তাদের মধ্যে দূরত্ব থেকে যাচ্ছে, তাই তো? এরম ভাবেই তো চলবে, এ কিন্তু 50 50 100 কিলোমিটার গেল, কিন্তু এ 40 কিলোমিটার, তাহলে ধরে ফেলবে তাকে, কারণ এ দ্বিতীয় ঘন্টায় ওকে ক্রস করে গেছে, এই দ্বিতীয় ঘন্টায় টোটাল 80 কিলোমিটার যেতে পারছে, আর এই দ্বিতীয় ঘন্টাতেই 100 কিলোমিটার চলে গেছে, তার মানে অবশ্যই 100 কিলোমিটারকে যেতেই হয়নি, যতক্ষণ এ 80 কিলোমিটার গেছে তখনই ধরে নিয়েছে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, রিলেটিভ স্পিডটা এদের মধ্যে কি হচ্ছে, দেখো রিলেটিভ স্পিড হয়ে যাবে এদের মধ্যে মাইনাস। তাহলে এদের মধ্যে রিলেটিভ স্পিড হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার, বোঝা গেল? আচ্ছা, এবার দেখো বলেছে ফাইন্ড দ্য, আচ্ছা ঠিক আছে, 10 কিলোমিটার/আওয়ার হচ্ছে রিলেটিভ স্পিড। তাহলে এবার দেখো 500 মিটারের দূরত্বকে যদি আমি রিলেটিভ স্পিড 10 কিলোমিটার/আওয়ারে যাই, তাহলে আমার কতটা টাইম লাগবে? টাইম মানে আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স মানে 500 মিটার ছিল, তাহলে এটাকে আমি কিলোমিটারে আনবো, তাহলে 22,000 হয়ে যাবে, আর স্পিড ছিল আমার 10 কিলোমিটার/আওয়ার, তাহলে দেখো কত হচ্ছে, 1/20 হয়ে যাচ্ছে আমার টাইম। আচ্ছা, এবার বলেছে ফাইন্ড দ্য ডিস্টেন্স থিফ হ্যাড রান বিফোর কট, তাহলে থিফ কতটা ডিস্টেন্স গেছিল, ডিস্টেন্স মানে আমরা জানি টাইম ইনটু স্পিড, তাহলে এটা ধরা পড়ে যাওয়ার আগে থিফ আর পুলিশ, এই যে তাদের মধ্যে যে সময়টা বেরিয়ে গেছিল ধরা পড়ার আগে, সেটা কত ছিল, 1/20, 1/20, আর সে কতটা গেছে, কার কথা বলেছে কতটা গেছে, থিফ কতটা গেছে, তাহলে স্পিড আমরা থিফের নেব, থিফের স্পিড ছিল 40 কিলোমিটার/আওয়ার, তাহলে 40, তাহলে কত হচ্ছে 2 কিলোমিটার, আমরা দেখতে পাচ্ছি 2 কিলোমিটার গিয়েই কিন্তু 2 কিলোমিটার যখন চোরটা আরো এক্সট্রা 2 কিলোমিটার গেছে, তখন কিন্তু ও ধরা পড়ে গেছে, ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখানে আমরা যে নতুন জিনিসটা দেখলাম সেটা হচ্ছে দুটো মানুষ মানে পুলিশ এবং চোর যে যেদিকে যাচ্ছিল, দুজনেরই অভিমুখ একই ছিল, এবং একই অভিমুখে হওয়ার জন্য তাদের মধ্যে যে রিলেটিভ স্পিড ছিল সেটা মাইনাস করে নিচ্ছি আমরা, তাদের মধ্যে রিলেটিভ স্পিড মাইনাস হয়ে দাঁড়াচ্ছে 10 কিলোমিটার/আওয়ার। তাহলে দুজনের ধরা পড়তে যে সময়টা লাগছে, মানে চোরের পুলিশের কাছে ধরা পড়তে যে সময়টা হচ্ছে, সেটা হচ্ছে ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড, ডিস্টেন্স ছিল 500 মিটার, 500 মিটারকে আমরা কিলোমিটারে করার জন্য ডিভাইডেড বাই 1000 করলাম, আর রিলেটিভ স্পিড ছিল 10 কিলোমিটার/আওয়ার, ইন্টু 10 করলাম, 1000 × 10 করলাম, তাহলে আমাদের যে টাইমটা এলো যতটা ধরা পড়তে লেগেছে সেটা হচ্ছে 1/20। এবার বলেছে ধরা পড়ার আগে পর্যন্ত চোর কতটা দূরত্ব গেছিল, তাহলে আমরা জানি ডিস্টেন্স মানে হচ্ছে টাইম ইন্টু স্পিড, টাইম ছিল তাদের ধরা পড়ার মধ্যে 1/20, ইন্টু স্পিড, আমরা যেহেতু চোর কতটা গেছে তাহলে চোরের স্পিড নেব, চোরের স্পিড হচ্ছে 40, তাহলে 1/20 ইন্টু 40 মানে 2 কিলোমিটার, তার মানে চোর 2 কিলোমিটার গেছিল, বোঝা গেল? চলো এরপরে যে অঙ্কটা দেখো সেটা কি বলছে, বলছে টু পার্সনস পি অ্যান্ড কিউ স্টার্ট সাইমালটেনিয়াসলি ইন দ্য অপোজিট ডিরেকশন ফ্রম 2 পয়েন্টস এ অ্যান্ড বি। আচ্ছা, তাহলে এখানে দুটো পয়েন্ট আছে এ আর বি, এই পয়েন্টটা ধরে নিলাম বি, এই পয়েন্টটা ধরে নিলাম এ, এবং তারা সাইমালটেনিয়াসলি স্টার্ট করেছে, একটা পি পার্সন একটা হচ্ছে কিউ পার্সন স্টার্ট করেছে ইন দ্য অপোজিট ডিরেকশন, তাহলে পি যদি বি এর দিকে যায়, কিউ আসবে এ এর দিকে। অ্যাট 9 PM, দুজনাই 9 PM শুরু করেছে, তাহলে এখানে দুজনের প্রথম থেকেই আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে রিলেটিভ স্পিড। ইচ অফ দেম রান টুয়ার্ডস স্টার্টিং পয়েন্ট অফ আদার, তাহলে স্টার্টিং পয়েন্টের দিকে তারা দুজনে আসার চেষ্টা করছে। আফটার ক্রসিং ইচ আদার পি অ্যান্ড কিউ টুক 6 hours 15 minutes অ্যান্ড 4 hours টু রিচ দেয়ার ডেস্টিনেশন। আচ্ছা দেখো বলেছে ফাইন্ড রেশিও অফ দেয়ার স্পিড, এইখানে যে নতুন কনসেপ্টটা শেখার সেটা হচ্ছে, এখানে কি বলেছে অঙ্কটাতে, দেখো অঙ্কটাতে বলেছে যে অঙ্কটাতে বলেছে যে তারা যেখানে মিট করছে, ধরো এই পয়েন্টটা ধরে নিলাম আমি সি, সি পয়েন্টে তারা মিট করেছে,
মিট করার পর কত সময় লাগছে, বি যদি সি পয়েন্টে এসছে এবং এ সি পয়েন্টে এসছে দিয়ে তারা মিট করলো, তাহলে বি কি করবে, সি থেকে এর দিকে যাবে এবং সেই যেতে তার কত সময় লেগেছে, তার লেগেছে 6 ঘন্টা 15 মিনিট। 15 মিনিট মানে কত, 15/60, 15/60 মানে হচ্ছে 1/4, তাহলে 6 পূর্ণ 1/4 ঘন্টা তার সময় লেগেছে। ঠিক আছে, আর এ সিতে আসার পর এ আবার বি এর দিকে যাবে, তাহলে তার কতটা সময় লেগেছে, তার লেগেছে 4 আওয়ার্স, 4 আওয়ার সময় লেগেছে। তাহলে বলেছে তাদের স্পিডের রেশিও কত। এখানে আমরা যেভাবে বার করব সেটা হচ্ছে, আমরা সব সময় জানি যে এখানে ডিস্টেন্সটা তো তারা এখানে মিট করছে তারপরে ক্রস করছে, তাহলে আমরা যেটা জানি যে স্পিডের সাথে টাইম বার করবো, কারণ এখানে টাইম দেওয়া আছে এবং স্পিডের রেশিও বলছে। তো এইখানে যে ফর্মুলাটা সেটা কিছুই না, আমরা জানি স্পিডের সাথে টাইমের কি রেশিও আসে, স্পিডের সাথে টাইমের একটা ইনভার্স রিলেশন আমরা পাই, ইনভার্স হয়। সেই জন্য যেহেতু রেশিও বলেছে, তাহলে স্পিড যখন আমি বার করব, রেশিও আমরা কিভাবে লিখি, স্পিড অফ, এখানে কি কি ছিল, পার্সন পি, রেশিও মানে স্পিড অফ পার্সন কিউ, সেটার সাথে টাইম, স্পিডের সাথে টাইমের কি যায়, স্পিডের সাথে টাইমের হয় ইনভার্স রিলেশন। তাহলে এখানে যেটা আমি পাবো সেটা কি পাবো, এখানে যেটা আমি পাবো সেটা হচ্ছে টাইম অফ কিউ, টাইম অফ পি, দেখো ইনভার্স হয়ে গেল, এটা পি কিউ মানে কিউ পি, আর এটা যেটা আসে সেটা রুট ওভার আসে। বোঝা গেল, এটা একটা ফর্মুলা, এই ফর্মুলাটা মনে রাখবে, এই ফর্মুলাটা মনে রাখলে এই অঙ্কগুলো ভীষণ সহজে করতে পারবে, এমন কিছুই না, জিনিসটা ভীষণই সহজ। দেখো, যখন আমাদেরকে বলে দেওয়া থাকবে যে কোনো, এই অঙ্কটার ক্ষেত্রে মনে রাখবে, যখন বলে দেওয়া থাকবে যে দুজন উভয়ের দিকে যাত্রা করছে এবং কোনো একটা পয়েন্টে তারা মিট করলো, মিট করার পর এ বাকি জার্নিটা ক্রস করছে, এ বাকি জার্নিটা ক্রস করছে স্টার্টিং পয়েন্টে আবার, তাহলে মিট করার পর তাদের যদি সময় বলে দেওয়া থাকে যে এই পয়েন্টে মিট করার পর এই ব্যক্তির লেগেছে 2 ঘন্টা এবং এই ব্যক্তির লেগেছে 4 ঘন্টা টাইম, তাহলে তাদের মধ্যে স্পিডের রেশিও কত হবে, বি ব্যক্তি এখানে চলে আসার পর তার 2 ঘন্টা লাগছে এবং ধরো বি পয়েন্ট আর এ পয়েন্ট, এস ব্যক্তি এখানে চলে আসার পর তার এতে যাতে 2 ঘন্টা লাগছে, টি ব্যক্তির এই পয়েন্টে চলে আসার পর বিতে যেতে যদি 4 ঘন্টা লাগছে, তাহলে আমাকে যদি স্পিডের রেশিও বার করতে বলে, স্পিড অফ টি বাই স্পিড অফ এস, তাহলে আমি এরকমভাবে বেরোবে রুট ওভার টাইম অফ এস বাই টাইম অফ টি। বোঝা গেল, এইটা হবে ফর্মুলা, ইনভার্স রিলেশন হয় সেটারই একটা অ্যাপ্লিকেশন। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে বি থেকে যে আসছে, সরি কিউ থেকে যে আসছে, কিউ এর সময় কতটা লেগেছে, 425/4, তাই তো। তাহলে দেখো এখানে কি হবে, কিউ এর কতটা দেখো, দেখো টাইম অফ কিউ এর কত লেগেছে, 25/4, এখানে প্রথমে লেগেছিল স্পিড পি বাই স্পিড কিউ সমান 1 মিনিট। আচ্ছা দেখো এখানে আফটার ক্রসিং ইচ আদার পি অ্যান্ড কিউ টুক 6 ডেস্টিনেশন, পি এর লাগে 6 ঘন্টা 15 মিনিট, পি যখন এই পয়েন্টে চলে এসছে তখন বি এ যেতে এর লাগছে 6 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, এই জায়গাটা গন্ডগোল হয়েছে, এটা আমার দেখতে ভুল হয়ে গেছে। এটা দেখো কি বলেছে, দেখো পি এবং কিউ তাদের গন্তব্যে পৌঁছাতে 6 ঘন্টা 15 মিনিট এবং 4 ঘন্টা সময় নেয় না, মানে পি নিচ্ছে 6 ঘন্টা 15 মিনিট। পি কোন দিকে যাবে, পি যাবে এখান থেকে বি এর দিকে, তাহলে এইখানে পি এর যে টাইমটা লাগছে সেটা লাগছে 6 ঘন্টা 15 মিনিট। 6 ঘন্টা 15 মিনিট মানে হচ্ছে 25/4, আর এর লাগছিল 4 ঘন্টা। তাহলে দেখো টাইম অফ কিউ কত হয়ে যাবে, ওপরে হয়ে যাবে আমার 4 আর নিচে হয়ে যাবে 25/4, তাহলে 4টা ওপরে চলে যাবে, 4 × 4/25 রুট ওভার 4 × 4/25 মানে কত হবে, 4 × 5, তাহলে 4 × 5 হয়ে যাচ্ছে তাদের স্পিডের রেশিও। বোঝা গেল, কিছুই না, জাস্ট আমার একটু দেখতে ভুল হয়ে গেছিলো, এই জায়গাটা একবার দেখে নাও, কিছুই ছিল না, জিনিসটা ছিল যে তারা উভয় যে জায়গাটায় সি পয়েন্টে মিট করছে, সি পয়েন্টে মিট করার পর সি যে পয়েন্টটাতে মিট করলো তারপরে পি এর বি পয়েন্টে যেতে সময় লাগছে 6 ঘন্টা 15 মিনিট।
পি এর বি পয়েন্টে যেতে মিট করার পর সময় লাগছে 6 ঘন্টা 15 মিনিট। 6 ঘন্টা 15 মিনিট, 6 ঘন্টা 15 মিনিট মানে হচ্ছে 6 × 1 = 4 আওয়ার, মানে হচ্ছে 25/4 হয়ে গেল। আর কিউ এর সি পয়েন্টে আসার পর এ পয়েন্টে যেতে সময় লাগছে 4 ঘন্টা। তাহলে আমরা দেখলাম স্পিড অফ পি ডিভাইডেড বাই স্পিড বাই কিউ, মানে পি আর কিউ এর স্পিডের রেশিও হয়ে যাবে ইনভার্স টাইম অফ কিউ বাই টাইম অফ পি। টাইম অফ কিউ এর কত লেগেছিল দেখো, টাইম অফ কিউ কত লেগেছিল, টাইম কিউ এর লেগেছিল 4 ঘন্টা, কারণ কিউ এদিক থেকে আসছিল। তাহলে টাইম অফ কিউ মানে হচ্ছে 4, আর টাইম অফ পি পি এর লেগেছিল এখান থেকে এতটা যেতে 25/4, মানে নিচে হচ্ছে 25/4। তাহলে নিচের 4টা উপরে চলে গেল, 4 × 4/25 মানে √4 × 4/25 মানে হচ্ছে 4/5। বোঝা গেল? ঠিক আছে, পরের অঙ্কটা দেখো, ক্লিয়ার হয়ে যাবে যেটুকু অসুবিধা থাকলো। পরের অঙ্কটাতেও আচ্ছা, পরের অঙ্কটাতে যেটা বলা হয়েছে সেটা দেখো, একই অ্যাপ্লিকেশন, খালি একটু তোমাদেরকে পার্সেন্টেজ দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে একটুখানি ওটারই ভেরিয়েশন দেওয়া হয়েছে, কিছু না, অ্যাপ্লিকেশনটা একই, যেটা ছিল সেটারই। দেখো বলেছে, এখানেও একই বলেছে, পি আর কিউ, এখানে বড় করে আমি করছি দেখো বুঝতে সুবিধা হবে। কিউ আর পি স্টার্ট মুভিং টুয়ার্ডস ইচ আদার, আবার তারা নিজেদের দিকে আসছে। ফ্রম প্লেসেস এক্স অ্যান্ড ওয়াই, এটা ধরে নিচ্ছি এক্স, এটা ধরে নিচ্ছি ওয়াই, কারণ পি এসছে এক্স থেকে, ওয়াই থেকে কিউ গেছে। সেম টাইম, তাহলে সাইমালটেনিয়াসলি মানে একই সঙ্গে তাদের মধ্যে রিলেটিভ স্পিড হবে। তা বলছে দ্য স্পিড অফ পি ইজ, তাহলে স্পিড পি এর স্পিড অফ পি ইজ 20% মোর দ্যান কিউ। আচ্ছা, এখানে দেখো 20% মানে আমরা জানি ফ্র্যাকশন হচ্ছে 1/5, 20% মোর, পি ইজ মোর, তাহলে পি 5 থেকে 1 বেরিয়ে যদি 6 হয়, তাহলে কিউ হয়ে যাবে 5 পার্ট। কিউ এর যদি 5 পার্টের স্পিড হয়, তাহলে এখানে পি এর স্পিড হয়ে যাচ্ছে 6 পার্টের। বোঝা গেল? এবার কি বলেছে, আফটার মিটিং অন দ্য ওয়ে পি অ্যান্ড কিউ টেক T minutes and 6 hours। ধরো এখানে তারা মিট করলো সি পয়েন্টে, পি অ্যান্ড কিউ টেক্স, তাহলে পি এর লাগছে T minutes, এটা পি এর লাগছে T minutes, অ্যান্ড 6 hour লাগছে কিউ এর লাগছে 6 hours। Now to reach y and x respectively, what is the value of t? তাহলে একই, আবার আমরা জানি স্পিডের রেশিও। প্রথমে স্পিড আমি নিচ্ছি পি এর, স্পিড আমি নিচ্ছি কিউ এর, তাহলে দেখো টাইমের রেশিও কি হয়ে যাবে, টাইম হয়ে যাবে কিউ এর, টাইম হয়ে যাবে পি এর। এবার এখানে দেখো, আচ্ছা, আর একটা যেটা বোঝার, 6 hours যেটা, সেটা কিন্তু আওয়ার্সে নিয়েছি, আর টিটাকে আমি মিনিটসে নিয়েছি। টিটাকে যখনই আমি মিনিটসে নেবো, তাহলে টিটাকে আমাকে আওয়ারে করতে হবে। T minutes মানে হচ্ছে T/60 hour, 5 মিনিট মানে যেরকম 5/60 hour নিই, সেরকম T minutes মানে T/60 hour নেব। তাহলে টাইম অফ কিউ কত হয়ে যাবে, টাইম অফ কিউ এর কত লেগেছিল দেখো, কিউ যখন এখান থেকে আসছিল কিউ এর লেগেছিল 6, তাহলে টাইম অফ কিউ হয়ে যাবে 6। আর টাইম অফ পি কত লেগেছে, পি গেছে এদিকে T minutes মানে হচ্ছে T/60, তাহলে দেখো 6 × 60/T, তাই তো, ইকুয়ালস টু স্পিড অফ পি বাই স্পিড অফ কিউ। এবার এখানে রুট ওভার করবো, রুট ওভার করতে গেলে দেখো কি করতে হবে, এখানে কত আছে দেখো স্পিডের, এবার এখানে স্পিড পি বাই স্পিড কিউ, স্পিড পি বাই স্পিড কিউ কত ছিল, স্পিড পি ছিল 6 পার্টের, স্পিড কিউ ছিল 5 পার্টের, তাহলে 6/5 মানে হচ্ছে এইটা। তাহলে পুরোটাকে আমি কিভাবে সলভ করতে পারি, আমাদেরকে এখানে উভয় পক্ষেরই কি করে দিতে হবে, স্কোয়ার করে দিতে হবে। স্কোয়ার করে দিলাম, রুট উঠে গেল, তাহলে 36/25 সমান 6 × 60/T। তাহলে টি এর ভ্যালু কত বেরোচ্ছে দেখো, 6 দিয়ে কাটো, 6 দিয়ে কাটো 10, তাহলে টি এর ভ্যালু বেরিয়ে যাচ্ছে 250।
বোঝা গেল? টি এর ভ্যালু বেরোচ্ছে 250। এই ছিল অঙ্ক, কিছুই ছিল না। এখানে এসপি বাই এস কিউ এর ভ্যালুটা তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ, স্পিড অফ পি বাই স্পিড অফ কিউ। পি হচ্ছে 6 পার্টের, কিউ হচ্ছে 5 পার্টের। আর এখানে যেহেতু রুট ওভার ছিল, রুট ওভার থেকে আমরা কিভাবে ভ্যালুতে আসবো? তাহলে এটাকেও স্কোয়ার করে দেবো, এটাকেও স্কোয়ার করে দেবো। রুট ওভার এর স্কোয়ার করা মানে রুট উঠে যাওয়া, তাহলে 6 × 60/t ইকুয়ালস টু এটার স্কোয়ার মানে হচ্ছে 36/25। এটা কাটাকাটি করো, 6 6 6 10 60, 10 × 25 মানে 250। টি এর ভ্যালু বেরিয়ে গেল 250। বোঝা গেল? আজকে এতদূর পর্যন্তই। নেক্সট দিন, এবং এই চ্যাপ্টারটা এখানেই আমি শেষ করছি, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স। এটার আরও অনেক অঙ্ক আছে যেগুলো আমরা পরে যখন নেক্সট টাইম আমরা আবার প্র্যাকটিস সেশন শুরু করব, তখন আমরা নতুন নতুন আরও ভেরিয়েশনসের অঙ্ক আনবো। এই চ্যাপ্টার থেকে যতটাই তুমি করবে তোমার মনে হবে কম করা হচ্ছে, কারণ পুরো চ্যাপ্টারটাই লজিক্যাল এবং বিভিন্ন রকমভাবে প্রশ্ন তৈরি করা যেতে পারে। তো এই চ্যাপ্টারটার মেন যে কনসেপ্টগুলো ছিল, যেরকম স্পিডের রেশিও থেকে টাইম বার করা, রিলেটিভ স্পিডের যে কনসেপ্ট ছিল, আগের দিন যে আমরা কনসেপ্টগুলো পড়লাম, সেই সমস্ত কনসেপ্ট মিলিয়ে যে ফাউন্ডেশন তোমাদের হওয়া উচিত, সেই অঙ্কগুলো আমি একটা একটা করে টাচ করে গেছি সবই, এবং তার কিছু কিছু এক্সট্রা আমি কোশ্চেন্স করিয়েছি। নেক্সট যখন আমি প্র্যাকটিস সেশন করাবো, তখন আমি আরও ডিটেলসে গিয়ে অনেক অঙ্ক করাবো। প্রথমেই আমার যেটা লক্ষ্য সেটা হচ্ছে ফাউন্ডেশনে যে সমস্ত অ্যারিথমেটিকের চ্যাপ্টারগুলো আছে সেগুলোকে কমপ্লিট করা থরলি। সেইটা একবার কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন তোমরা সমস্ত সিলেবাসটা কভার করে নেওয়া হবে, তখন আমি সেই সমস্ত চ্যাপ্টার থেকে আবার থরলি গিয়ে প্র্যাকটিস সেশনে আরেকটু ডিফিকাল্ট লেভেল, একটু অ্যাডভান্স লেভেলে অঙ্ক করব। পরের দিন আমরা শুরু করব ট্রেন প্রবলেমস থেকে। ততক্ষণ পর্যন্ত তোমরা আগের যে চ্যাপ্টারগুলো হয়ে গেল সেগুলো প্র্যাকটিস করতে থাকো। শুভরাত্রি।